আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ৬ নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। তিনি এটা একদম আশা করেনি। এই রিপোর্টগুলো তো জ্বালিয়ে দেওয়ার কথা ছিল রাইসার। তাহলে এগুলো এখানে কেন? পুরো প্ল্যান ভেস্তে গেল। এখন এখন কি হবে? যেটার জন্য এত লুকোচুরি সেটাই তো প্রকাশে চলে আসলো। এখন কি করব আমি? ও যদি আমাকে জিজ্ঞেস করে তার উত্তরে কি বলবো আমি? দরজার কাছে দাঁড়িয়ে মা মনে মনে ভাবছে। আমি কান্না করছি দেখে মা আর দাঁড়িয়ে থাকতে পারলো না। মা মনে সাহস নিয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলে, কিচ্ছু হয়নি, তুই এসব নিয়ে ভাবিস না, সব ঠিক হয়ে যাবে, আমরা তো আছি নাকি? আমি কান্না করতে করতে বললাম, এগুলো কি মা? মা বলে, তুই একটু শান্ত হ, আমি তোকে বুঝিয়ে বলছি। আমি বললাম, এত বড় একটা কথা তোমরা আমার থেকে কেন লুকোলে? আমাকে কেন বললে না? তার মানে রাফিও জানতো। মা বলে, মারে, আমি যা করেছি তোর ভালোর জন্য করেছি। আমি চেঁচিয়ে বললাম, ভালো? কিসের ভালো? তোমরা কেউ আমার ভালো চাওনি। যদি চাইতে তাহলে আমাকে জানাতে, এভাবে আমার থেকে লুকিয়ে যেতে না। মা বুঝতে পারলো এখন আমাকে বোঝালেও আমি বুঝবো না। তাই মা চুপচাপ আমাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ কান্না করে আমি এখন ক্লান্ত হয়ে পড়েছি। তারপর মাকে ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। মা এবার হন্তদন্ত হয়ে রুম থেকে বেরিয়ে গেল রাফিকে ফোন করবে বলে। রুম থেকে বেরিয়ে একদম বাহিরে চলে গেল। বাহিরে গিয়ে রাফিকে ফোন দিল। হঠাৎ ওর ফোনে এই অসময়ে কল আসাতে চিন্তায় পড়ে গেল, কারণ এ সময় কখনো কেউ ফোন করে না ওকে। রাফি দেরি না করে ফোন রিসিভ করে মাকে সালাম দিল। মা সালামের উত্তর দিয়ে বলে, বাবা তুমি কোথায়? রাফি বলে, মা আমি তো অফিসে। কেন, কি হয়েছে? সব ঠিক আছে তো? ওর কোনো কিছু হয়নি তো? মা বলে, বাবা এদিকে তো সর্বনাশ হয়ে গেছে। মায়ের কথা শুনে রাফি ব্যস্ত হয়ে বলে, মা থেমে থেমে কথা বলবেন না, কি হয়েছে আমাকে তাড়াতাড়ি জানান প্লিজ মা। মা বলে, বাবা মেডিকেলের রিপোর্টগুলো ওর হাতে লেগে গেছে। মায়ের কথা শুনে যেন রাফি আসমান থেকে পড়ল। বেশ অবাকও হলো। মেডিকেলের রিপোর্ট পেয়ে গেছে মানে? মেডিকেলের রিপোর্ট তো থাকার কথা না, সেগুলো তো পুড়িয়ে দেওয়ার কথা। রাইসা দায়িত্ব নিয়েছিল পোড়ানোর। তাহলে এগুলো এখনো আছে কি করে? তার মানে কি রাইসা সেগুলো পোড়ায়নি? রাফি ব্যস্ত হয়ে বলে, কিন্তু মা এগুলো তো থাকার কথা না, রাইসা তো বলেছে সে পুড়িয়ে দেবে, তাহলে এলো কোত্থেকে? মা রাগী কণ্ঠে বলে, ওই মেয়েটা আমার হাড় মাংস জ্বালিয়ে খেলো। কোনো একটা কাজ যদি ঠিক মতো করতো। আমার মনে হয় কি বাবা জানো, ও রিপোর্টগুলো পোড়ায়নি। একটা দুটো না, প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো রিপোর্ট সবগুলো জমিয়ে রেখেছে। রাফি অবাক হয়ে বলে, কি বলছেন মা? রাইসা এত কাঁচা কাজ কিভাবে করলো? মা বলে, আমি জানি না বাবা, এখন কি হবে সেটাও জানি না। ওর বাবাও এ সম্বন্ধে কিচ্ছু জানে না। এখন যদি দোকান থেকে এসে সব শোনে তাহলে কি হবে বুঝতে পারছো? রাফি বলে, কিচ্ছু হবে না, আমি এখনই আসছি টাঙ্গাইল। তবে মা প্লিজ, আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমি না আসা পর্যন্ত ওকে চোখে চোখে রাখবেন। এক সেকেন্ডের জন্য ওর পাশ থেকে নড়বেন না। খুব জেদি কিনা, তাই খুব ভয় হয় যদি কোনো কিছু করে ফেলে। মা আপনি যে করেই হোক ওকে চোখে চোখে রাখুন, আমি আসছি। এই বলে রাফি ফোন কেটে দিয়ে বসের সাথে কথা বলে ছুটি নিয়ে বেরিয়ে পড়ে। আমাকে নিয়ে ওর খুব টেনশন হচ্ছে এখন, জেদের বসে কিছু করে না ফেলি। রাস্তায় জ্যাম থাকার কারণে প্রায় অনেকটা সময় লেগে গেল আমাদের বাড়ি আসতে। দুপুর 2টো নাগাদ আমাদের বাড়িতে এসে পৌঁছায়। এদিকে আমি কান্না করতে করতে তখন ঘুমিয়ে পড়েছিলাম, তাই কি হয়েছে না হয়েছে কিছুই বলতে পারবো না। রাফি হাতে একটা ফাইল নিয়ে ড্রয়িং রুমে এসে বসেছে মাত্র। ঠিক তখনই আমি ঘুম থেকে উঠে খোলা চুলগুলো হাতের মধ্যে পেঁচাতে পেঁচাতে রুম থেকে বের হই। আমাকে বেরোতে দেখেই রাফি চট করে উঠে দাঁড়ায়। পাশে বাবা মা দুজনেই বসে আছে। বাবাও কিছুক্ষণ হলো দোকান থেকে এসেছে। বাবা এখনো কিছু জানে না। এদিকে আমি রাফিকে দেখা মাত্রই থমকে দাঁড়িয়ে গেলাম। হাতের মধ্যে এখনো চুল পেঁচিয়ে মাথার উপর ধরে রেখেছি বাঁধার জন্য। আমি তো পুরোই অবাক, ও কখন এলো? আর একই অবস্থা হয়েছে ওর, চোখ মুখ শুকিয়ে কি অবস্থা। ওকে দেখে মনে হচ্ছে এই 2 সপ্তাহ নাওয়া খাওয়া ঘুম সব ছেড়ে দিয়েছে। চোখের নিচে কালির প্রলেপ পড়েছে। ওকে দেখে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এদিকে রাফি আমাকে দেখে নিজেকে আর ধরে রাখতে পারে না। সামনে যে শ্বশুর শাশুড়ি বসে আছে সেটাও যেন ভুলে গেছে। হঠাৎ সে মা বাবার সামনে ফাইলটা ফেলে দিয়ে ছুটে এসে আমার হাত ধরে রুমের ভেতর নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল।
মা বাবা শুধু বেকুপের মতো একে অপরের মুখ দেখে গেল, কিন্তু মুখে কিছু বলল না। মা ঠিক বুঝতে পেরেছে, তাই উঠে দাঁড়িয়ে বাবাকে বলে, ওঠো রুমে চলো। এই বলে বাবাকে নিয়ে রুমে চলে গেল। এদিকে রাফি আমাকে নিয়ে রুমের ভেতর ঢুকে আমার হাত ধরে এক টান দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে। এত শক্ত করে জড়িয়ে ধরেছে যে এখনই ওর শরীরের সাথে আমাকে মিশিয়ে ফেলবে। পাগলের মতো করতে লাগলো রাফি। আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে ছোট বাচ্চার মতো। আমি তো আচমকা ওর এমন কাণ্ড দেখে কিছুই বুঝতে পারছি না, আর নিজেকেও ধরে রাখতে পারছি না। ওকে ছাড়া যে এই কয়টা দিন আমি কি কষ্টে কাটিয়েছি একমাত্র আমি ছাড়া আল্লাহ জানে। ভুলে গেলাম আমি সবকিছু কিছু মুহূর্তের জন্য। আমিও ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। এদিকে রাফি পাগলের মতো করছে। আমার কপালে, গালে, ঠোঁটে চুমু খেতে লাগলো পাগলের মতো। ওর চোখের পানি আমার মুখে টপ টপ করে পড়ছে। কপালে গভীর চুমু দিয়ে আমার চোখে চোখ রেখে দুই গালে হাত বুলিয়ে নাকের ডগায় চুমু খেয়ে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। এমনভাবে ঠোঁট জোড়া আঁকড়ে ধরল, মনে হচ্ছে কতকালের তৃষ্ণার্ত। বেশ কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে দিয়ে আমাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরল। কান্না করছে সে। আমি কখনো ওর চোখে পানি দেখিনি। আজ ওর চোখে আমার জন্য পানি দেখে চিন্তায় পড়ে গেলাম আমি কি ওকে ভুল বুঝে ভুল করলাম? যা দেখেছি নিজের চোখে সেটা সত্যি নয়, কিন্তু কিভাবে নিজের চোখে দেখেছি আমি সেটা মিথ্যা হয় কি করে? ভাবনায় ছেদ পড়ল রাফির কথায়। রাফি বলে, কেন আমাকে ছেড়ে চলে এসেছো তুমি? তুমি জানো তোমাকে ছাড়া এই কয়টা দিন আমার কতটা কষ্টে কেটেছে? আমি নিরুত্তর, কিছু বললাম না। রাফি বলে, কি হলো, কথা বলছো না কেন? আমি তারপরও কিছু বললাম না। রাফি এবার আমাকে ছেড়ে দিয়ে আমার দুই চোখের পানি মুছে কপালে একটা চুমু দিল। এত কিছুর মাঝে ভুলেই গেছি রিপোর্টের কথা। হঠাৎ মনে পড়ল রিপোর্টগুলো বিছানার উপর বালিশের কাছেই ছিল। আমি এবার রিপোর্টগুলো হাতে নিয়ে ওর সামনে ধরে বললাম, এগুলো কি? এত বড় একটা কথা তোমরা সবাই মিলে আমার থেকে লুকিয়েছ, কিন্তু কেন? আমাকে বললে কি এমন ক্ষতি হতো? রাফি আমতা আমতা করে বলে, আরে আমি তো ভুলেই গেছি, তোমার নতুন রিপোর্ট এসেছে, চলো সেটা দেখবে। আমি বুঝতে পারলাম রাফি কথা এড়িয়ে যেতে চাইছে। আমি বললাম, একদম কথা ঘোরানোর চেষ্টা করবে না। আমি যেটা জানতে চাইছি সেটা আগে আমাকে বলো, তারপর অন্য কথা। রাফি আমার হাত ধরে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে মা বাবাকে ডাকতে লাগলো। রাফি বলে, মা আপনারা কোথায়? একটু বাইরে আসবেন, কথা আছে। এবার মা বাবা রাফির ডাক শুনে দুজনেই বেরিয়ে এলো। রাফি বলে, আপনারা বসুন। তারপর আমাকে বসিয়ে রাফি আমার পায়ের কাছে নিচে মেঝেতে বসে পড়ে। এটা দেখে মা বাবা দুজনেই বলে, আরে বাবা তুমি শুধু শুধু মেঝেতে বসছো কেন? উপরে উঠে বসো। রাফি বলে, না মা, আমি এখানে ঠিক আছি। তারপর নিচে থেকে ফাইলটা উঠিয়ে মাকে বলে, মা এটা ওর নতুন রিপোর্ট। এবার আমি কথা না বলে থাকতে পারলাম না। আমি চেঁচিয়ে বললাম, কি হচ্ছে এসব? আমাকে কেউ বলবে? আমি যেটা জানতে চাই সেটা কেউ বলছে না কেন? এত বড় কথা আমার থেকে লুকোনো হলো কেন? এবার বাবাকে উদ্দেশ্য করে বললাম, বাবা তুমি নিশ্চয়ই সবই জানো, তাহলে তুমি আমাকে বললে না কেন? বাবা তো অবাক হয়ে তাকিয়ে আছে। আমি কি জানতে চাইছি সেটা বাবাও জানে না। বাবা বলে, তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না মা। কি লুকিয়েছি তোর থেকে? আমি রাফিকে বললাম, তুমি তো সবটা জানতে, তাহলে কেন আমাকে বললে না? রাফি বলে, আসলে মানে হয়েছিল কি, ওকে আমতা আমতা করতে দেখে মা বলে, বাবা আর লুকিয়ে লাভ নেই, এবার বলে দেওয়াটাই উচিত হবে। রাফি বলে, কিন্তু মা। মা বলে, কোনো কিন্তু নয়, শুরু থেকে আমি বলছি। এই বলে মা বলতে শুরু করলো, আমাকে যখন পারুর বাবা বিয়ে করে নিয়ে আসে তখন পারু সবে মাত্র 6 বছরের একটা মেয়ে। যেদিন বিয়ে করে এই বাড়িতে পা রাখি সেদিন তোমার শ্বশুর আমার হাতে পারুর হাত ধরিয়ে দিয়ে বলে, এ হচ্ছে আমার একমাত্র মেয়ে। আমি এটা বলবো না যে আমার মেয়েকে দেখভাল করার জন্য তোমাকে বিয়ে করেছি। আমি তোমাকে বিয়ে করে এই বাড়িতে এনেছি এই পুরো সংসারের দায়িত্ব নেওয়ার জন্য। তার সাথে আমাদের বাপ মেয়ের দায়িত্ব তোমাকে নিতে হবে। আমার মেয়েটা যেন কখনো মায়ের অভাব না বোঝে। সেদিন থেকে পারু আমার মেয়ে। কিন্তু কথায় আছে না, সৎমা নাকি কখনো আপন মা হতে পারে না। সৎমা যতই আদর করুক সেটা মানুষের চোখে পড়ে না। সৎমা যদি একটু ধমকায় বা বকা দেয় তাতেই সৎমা খারাপ। আচ্ছা, আপন মারা কি সবসময় আদর করে? তারা কি বকা দেয় না, মারধর করে না? এটা কারো চোখে পড়ে না, কারণ সে আপন মা, আর আমরা কিছু করলেই আমরা সৎমা। যাগ্গে সেসব কথা। এই বাড়িতে আসার বছর না ঘুরতেই রাইসার জন্ম হলো।
দুজনেই বেশ বড় হতে লাগলো। পারো যখন 14 বছরের, তখন রাইসা 6 বছর শেষ করে 7 বছরে পা দেয়। একদিন হয়েছে কি, আমি তো রান্না বান্না নিয়ে ব্যস্ত। তখন তোমার শ্বশুর সরকারি চাকরি করত, তাই তিনি তখন অফিসে। এদিকে পারো আর রাইসা দুজনে আমবাগানে খেলা করছে। তখন ছিল আমের সিজন। গাছে গাছে কাঁচা পাকা আম ঝুলছে। পারো কোনোদিনও গাছে উঠতে পারতো না। এদিকে রাইসা সে গাছে ওঠার ওস্তাদ। অন্যদিকে দুই বোনের আম খাওয়ার শখ হলো, তাই দেরি না করে রাইসা আম পাড়ার জন্য আম গাছে উঠে পড়ে। আম পেড়ে সবে নামতে যাবে, তখনই ঘটল অঘটন। রাইসার পা পিছলে গেল। এত উপর থেকে ছোট বোন যদি মাটিতে পড়ে, তাহলে তো ও মরে যাবে। তাই পারো ছুটে গেল পড়ে যাওয়া বোনকে ধরতে, কিন্তু গাছের নিচে মোটা মোটা গাছের শিকড় বেরিয়ে আছে। তাতেই উষ্টা খেয়ে পারো মোটা মোটা এঁকে বেঁকে যাওয়া শিকড়ের উপর পড়ে গেল, সাথে মাথা গিয়ে জোরে বাড়ি খেলো গাছের সাথে। এদিকে রাইসাও গাছের উপর থেকে সোজা এসে পড়ল পারোর উপর। তাতে করে রাইসা ততটা ব্যথা পায়নি যতটা ব্যথা পারো পেয়েছে। গাছের সাথে বাড়ি খেয়ে প্রথমে তো মাথা ফেটে গেছে, তার উপর পেটে প্রচুর আঘাত পায়। পুরো পেটে রক্ত জমাট বেঁধে নীল বর্ণ ধারণ করেছে। সাথে সাথে পারো অজ্ঞান হয়ে যায়। তারপর ওকে হসপিটালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পরই ওর চিকিৎসা শুরু হয়। পুরো বডি চেক আপ করানো হয়, সাথে এক্সরেও করানো হয়। এক্সরের রিপোর্ট 2 দিন পরে আসবে। যেদিন রিপোর্ট আসলো সেদিন তোমার শ্বশুর ছিল না। তিনি বাসায় গিয়েছিলেন আমাদের জন্য কিছু খাবার আনতে। তাই ডাক্তার এক্সরে আমার হাতে দিয়ে ওর সমস্যার কথা বলে। ডাক্তারের কথা শুনে আমার মাথা ঘুরে গেল। দাঁড়িয়ে থাকতে পারলাম না। ধপ করে চেয়ারে বসে পড়লাম। নিঃশব্দে চোখ দিয়ে জল পড়ছে। আমার মেয়েটার একই সর্বনাশ হলো। মাকে থামিয়ে দিয়ে বাবা বলে, রিপোর্ট? কিসের রিপোর্ট? কই, তুমি তো আমাকে কোনো রিপোর্ট দেখাওনি, বা কখনো বলোনি। আর রিপোর্টে কি এমন এসেছিল আমাকে একটু বলবে? মা বলে, ডাক্তার বলেছিল পেটের আঘাত শুধু উপরে নয়, পেটের ভেতরেও ইনফেকশন হয়েছে। মানে যেখানে বাচ্চা সৃষ্টি হয়, মানে যেটাকে বাচ্চাদানি বলে, সেটা গুরুতর আঘাতগ্রস্ত হয়েছে, যার ফলে সেটাকে অপারেশন করে কেটে ফেলে দিতে হবে। ডাক্তারের কথা শুনে আমি তাকে বললাম, এটা কি বলছেন ডাক্তার? ওটা কেটে ফেলে দিলে তো আমার মেয়ে কোনোদিনও মা হতে পারবে না। এছাড়া কি আর অন্য কোনো উপায় নেই? তখন ডাক্তার বলে, আছে, তবে তাতে অনেক খরচ হবে। অপারেশন করালে লাখ 2-1 মতো খরচ হবে। আর যদি নর্মালি চিকিৎসা করাতে চান তাহলে প্রত্যেক দিন মেডিসিন চালিয়ে যেতে হবে। তারপর 6 মাস অন্তর অন্তর একটা করে ইঞ্জেকশন দিতে হবে। আমি বললাম, তাহলে সেটাই করে দেন। ডাক্তার বলে, তবে তাতে অনেক টাকা খরচ হবে। একটা ইঞ্জেকশন 40-50 হাজারের কাছাকাছি দাম হবে। আর প্রতিদিন যে ওষুধ খাওয়াতে হবে তার দাম মাসে কম করে হলেও 15 থেকে 20 হাজারের কাছাকাছি। আর এটা কন্টিনিউ করে যেতে হবে কয়েক বছর। 6 মাস অন্তর অন্তর একবার করে চেক আপ করাতে হবে। বুঝতে পারছেন আপনি কত খরচ হবে? এটা শুনে আমি দ্বিধায় পড়ে গেলাম, কারণ এত টাকা খরচ করার মতো সামর্থ্য আমাদের নেই। অপারেশন করার মতো সামর্থ্য থাকলেও সেটা আমি কখনোই করাবো না। এতে করে যে নিজের মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। এবার বাবা রাগে ফেটে পড়ে। এত বড় কথা তার থেকে কেন লুকোনো হলো তার জন্য। বাবা বলে, তুমি আমার থেকে এত বড় কথা লুকিয়ে গেলে কেন? মা বলে, কি করতাম আমি বলো? এমনিতে মা মরা মেয়েটাকে নিয়ে তুমি সবসময় টেনশনে থাকো, তার উপর এগুলো শুনলে তুমি আরো টেনশনে পড়ে যেতে। তাই আমি বাধ্য হয়ে কাউকে কথাটা বলিনি। তবে আমি কম বেশি ওর মেডিসিন চালিয়ে গিয়েছিলাম, কিন্তু ইঞ্জেকশন দেওয়াতে পারিনি। এভাবে দিনগুলো পার হতে লাগলো। দেখতে দেখতে পারো বড় হলো। এরপর বিয়ের জন্য চারিদিক থেকে পাত্র আসতে লাগলো। যত পাত্র পারুকে দেখতে এসেছে সবারই পারুকে পছন্দ হয়েছে, কিন্তু আমি মিথ্যে বলে মেয়েকে বিয়ে দিতে চাইনি। তাই আমি তাদেরকে সত্যিটা বলতাম। তাতে করে পারুর বিয়ে ভেঙে যেত। ওর বিয়ে হচ্ছে না এটার জন্য আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু মিথ্যে বলেও মেয়েকে বিয়ে দিতে পারতাম। তাতে কি হতো? 2-3 বছর মেয়েটি সুখে শান্তিতে সংসার করত। যখন জানতে পারতো মেয়েটি মা হতে পারবে না, তার চিকিৎসা করালে অনেক অনেক টাকা খরচ হবে, তখন কি তারা আমার মেয়েকে রাখতো? আরও কত নানান অপমান সহ করতে হতো মেয়েটিকে। লোকে বলতো বাচ্চা হবে না দেখে জামাই ছেড়ে দিয়েছে, বাঞ্জা মেয়ে মানুষ, আরও নানান কথা শুনতে হতো, যেটা আমি মা হয়ে কখনো সহ করতে পারতাম না। এরপর ভাগ্যক্রমে জামাই এলো মেয়েকে দেখতে। মাকে থামিয়ে দিয়ে রাফি বলে, মা, বাকিটা আমি বলছি। এবার রাফি বলতে শুরু করলো, আপনারা তো জানেন আমার মা বাবা কেউ নেই, অনেক আগেই তারা মারা গেছে। মামার বাসা থেকে পড়াশোনা করে বড় হয়েছি। পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি পেলাম।
তারপর থেকে আলাদা থাকতে শুরু করলাম। প্রথমে একটা মেজ বাড়িতে উঠি, কিন্তু সেখানে মানুষের ভিড়ভাট্টা আর চেঁচামেচিতে টিকে থাকা দায় হয়ে গেছে। ভালো চাকরি, ভালো বেতন পাই, তাই ভালো দেখে নিজের জন্য একটা ফ্ল্যাট ভাড়া নিলাম। ফ্ল্যাট ভাড়া নেওয়ার পর আসল বিপত্তি হলো। একে তো রান্না বান্না করতে জানি না, দ্বিতীয়ত ঘরদুয়ার গোছানো পরিষ্কার করা এগুলো তো আমার ধারায় একদমই হবে না, কারণ কোনো দিন কিছু করিনি যে। আর কোনো কাজের মেয়েও পাওয়া যাচ্ছে না, কারণ আমি ব্যাচেলার বলে। যাই হোক, একদিন এই নিয়ে অফিসে আমার এক বন্ধুর সাথে আলোচনা করলাম। সব কথা শুনে সে বলে, এ তো খুব ঝামেলার বিষয় ভাই, এর থেকে বাঁচার একটাই উপায় আছে। আমি বললাম, কি? বন্ধু বলে, তুই বিয়ে করে নে, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি বললাম, তুই পাগল হলি? বিয়ে বললেই হলো, মেয়ে কোথায় পাবো? বন্ধু বলে, আরে বিয়ে করতে চাইলে মেয়ের অভাব আছে নাকি? তবে বন্ধু, তুই যদি বিয়ে